আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত ফিন্যান্স ব্যাংকিং বিমার দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রুমানা স্বপ্নম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আমি আশা করছি মহামারীর এই সময়ে আমার প্রিয় ছাত্রীরা সুস্থ আছে, ভালো আছে এবং অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করছে। সামনে তোমাদের ষান্মাসিক পরীক্ষা এবং আমরা কেন্দ্রীয় ব্যাংকের একেবারে শেষের দিকে আছি। কেন্দ্রীয় ব্যাংক আমাদের মোটামুটি শেষ আলোচনা করা। বিভিন্ন টপিকগুলো আমি ধরে ধরে তোমাদের আলোচনা যা করেছি, আমি আশা করব তোমরা এগুলো বই থেকে আরও ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। যদিও গত ক্লাসে আমরা দুটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি, তবুও আমি ধারাবাহিকতার স্বার্থে আজকে কেন্দ্রীয় ব্যাংকের জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করব। আমি বিশ্বাস করি যে আজকের জ্ঞানমূলক প্রশ্নগুলো যদি তোমরা মনোযোগ সহকারে শোনো, অনুশীলন করো, তবে এর বাইরে প্রশ্ন পড়ার খুব একটা প্রয়োজন হবে না পরীক্ষার জন্য। এবং আর যদি জানার সুবিধার্থে তোমাদের আরও একটু বইয়ে সহায়তা নিতে পারো, কিন্তু মোটামুটিভাবে আমাদের এই প্রশ্নগুলোই আমাদের মূল আলোচনার সাথে সম্পৃক্ত। তো চলে আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রথম প্রশ্নটি, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? এটা একেবারে মৌলিক প্রশ্ন। আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলোচনা করছি, অথচ কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এটা না জানলেই তো আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তাহলে চলো, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? এর উত্তর হলো, জনকল্যাণের উদ্দেশ্যে সরকারের নিয়ন্ত্রণে থেকে যে ব্যাংক দেশের মুদ্রাবাজার ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। অন্যান্য সকল ব্যাংকগুলো মূলত পরিচালিত হয় বাণিজ্যিক স্বার্থে, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে। যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র জনকল্যাণের উদ্দেশ্যে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এবং কেন্দ্রীয় ব্যাংক যে কোনো দেশের মুদ্রাবাজারের অভিভাবক, অর্থাৎ মুদ্রাবাজারকে পরিচালনা করা, গঠন করা, নীতি নির্ধারণ করা, নিয়ন্ত্রণ করা, সমস্ত কাজগুলোই সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকই সম্পাদন করে থাকে। তাই বলা হয় কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। তোমরা এই প্রশ্নটি সম্পূরক প্রশ্ন হিসেবে আমাদের উপমহাদেশের অন্যান্য দেশগুলোর, অর্থাৎ ভারত, পাকিস্তান কিংবা ধরো নেপাল, ভুটান ইত্যাদি দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোর নাম তোমরা জেনে রাখতে পারো। এছাড়া ধরো আমেরিকার কিংবা ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, এই প্রশ্নগুলো সম্পূরক প্রশ্ন হিসেবে আমাদের জেনে রাখাটা ভালো। নোট ও মুদ্রা প্রচলন এবং মুদ্রার মান সংরক্ষণ করার দায়িত্ব কী? আমরা যখন কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞাটা আলোচনা করি, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা কিংবা তার কার্যাবলী বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ কাজ হলো
নোট এবং মুদ্রার প্রচলন করা, মুদ্রার মান সংরক্ষণ করা। অন্য কোনো ব্যাংকেরই সেটি ক্ষমতা নেই কিংবা অধিকার নেই নোট এবং মুদ্রার প্রচলন করার, মুদ্রার মান সংরক্ষণ করার। এই অধিকারটি কিংবা এই কাজটি করার একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক, যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক। এরপর তালিকাভুক্ত ব্যাংক কাকে বলে? তালিকাভুক্ত ব্যাংককে আরও একটি নামে বলা হয়, সেটি হলো তফসিলি ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক আমাদের আলোচনার সাথে খুবই সম্পৃক্ত একটি বিষয়, কারণ আমরা যখন টপিকগুলো আলোচনা করেছি তোমরা দেখেছো তালিকাভুক্ত ব্যাংকের কথা নানানভাবে আসছে। যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানবে বলে স্বীকৃত হয়ে এর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকে তাদেরকে তালিকাভুক্ত ব্যাংক বলে। অর্থাৎ একটি দেশের বাণিজ্যিক যে ব্যাংকগুলো রয়েছে তারা যখন কেন্দ্রীয় ব্যাংকে সকল আদেশ নির্দেশনা মানবে বলে অঙ্গীকার প্রদান করে স্বীকৃত হয়ে থাকে কিংবা তার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাকে আমরা কি বলছি? তালিকাভুক্ত ব্যাংক কিংবা বলা যায় তফসিলি ব্যাংক। এরপর আমরা দেখছি বিহিত মুদ্রা কি। আমাদের দেশে মুদ্রা দুই ধরনের হয়ে থাকে। মুদ্রা বলতে মুদ্রার প্রচলন করার ক্ষমতা সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় করে থাকে, আবার কেন্দ্রীয় ব্যাংকও করে থাকে। সরকারের পক্ষে, দুটোই সরকারের পক্ষে। যে সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃক ইস্যুকৃত নোট এবং মুদ্রাকেই বিহিত মুদ্রা বলে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যখন কেন্দ্রীয় ব্যাংক যে সকল মুদ্রা, নোট এবং মুদ্রার প্রচলন করে থাকে তাকে আমরা বলছি বিহিত মুদ্রা। এরপরে ঋণ নিয়ন্ত্রণ কি? ঋণ নিয়ন্ত্রণ কি, এই প্রশ্নটা এই জন্যই যে কেন্দ্রীয় ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজই হলো ঋণ নিয়ন্ত্রণ করা। এখন ঋণ নিয়ন্ত্রণ করা মানে কি? ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখার চেষ্টাকে ঋণ নিয়ন্ত্রণ বলে। ঋণের পরিমাণ কেন কাম্য মাত্রায় বজায় রাখতে হবে? একটি দেশে যখন ঋণের পরিমাণটা একটি বারবার উঠানামা করে বা অস্থিতিশীল অবস্থায় থাকে, সেটি অর্থনীতিতে একটা খারাপ প্রভাব ফেলে, একটা নেতিবাচক প্রভাব ফেলে। আর এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষার জন্য কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করে থাকে ঋণের পরিমাণটাকে একটা ভারসাম্য অবস্থায় নিয়ে আসা। হ্যাঁ, সেটিকে ঋণ নিয়ন্ত্রণ বলছে। ব্যাংক হার কি? ঋণ নিয়ন্ত্রণের পরের ধাপটি ব্যাংক হার। কারণ আমরা দেখেছি কেন্দ্রীয় ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণের দুই ধরনের পদ্ধতি আছে, সংখ্যাত্মক পদ্ধতি, আরেকটি হলো গুণবাচক পদ্ধতি। এখন সংখ্যাত্মক পদ্ধতিগুলোরই তিনটা পদ্ধতির মধ্যে অন্যতম প্রথম পদ্ধতিটি হলো ব্যাংক হার নীতি বা ব্যাংক হার কি? সেক্ষেত্রে ব্যাংক হার কি? কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণ দেয় এবং তাদের বন্ড ও বিল বাট্টা করে দেয় তাকে ব্যাংক হার বলে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত যে সকল বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে তাদের সাধারণত কি হয়? কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হয়। আর ঋণ নেওয়ার সময় কেন্দ্রীয় ব্যাংক একটি সুদের হার ধার্য করে দেয়। সেই সুদের হারটাকে কখনো বাড়াইয়ে কিংবা কখনো
সেই সুদের হারটাকেই ব্যাংক হার বলছে। এখন যদি আমাদেরকে বলা হয় ব্যাংক হার নীতি কী, ব্যাংক হার নীতি কী, তখন আমরা বলবো কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হারের, অর্থাৎ যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বা তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে বা তফসিলি ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে, সেই ঋণের কখনো বাড়িয়ে কখনো কমিয়ে যখন ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকে তাকে আমরা বলবো ব্যাংক হার নীতি। এর পরের ধাপে জমার হার পরিবর্তন নীতি কী? জমার হার পরিবর্তন নীতি সাধারণত তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ তাদের সংগৃহীত যে আমানত থাকে, তারা জনগণ থেকে যে আমানতটা সংগ্রহ করে, অর্থাৎ অর্থ যে সংগ্রহ করে, সে অর্থের একটি নির্দিষ্ট অংশ কি বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এখন তাহলে সেক্ষেত্রে জমার হার পরিবর্তন নীতিটা কি? কেন্দ্রীয় ব্যাংকে তফসিলি ব্যাংক বা তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর বাধ্যতামূলকভাবে জমার হারের হ্রাস কিংবা বৃদ্ধি ঘটিয়ে যখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কৌশল গ্রহণ করে তখন তাকে আমরা বলবো জমার হার পরিবর্তন নীতি। এরপরে হলো খোলা বাজার নীতি। এটিও সংখ্যাত্মক পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। খোলা বাজার, কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে বিল, বন্ড, সার্টিফিকেট, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয় বিক্রয় করে ঋণ নিয়ন্ত্রণের কৌশল গ্রহণ করলে তাকে আমরা বলবো খোলা বাজার নীতি। আবারও বলছি, খেয়াল করো যে কেন্দ্রীয় ব্যাংক যখন খোলা বাজারে বিল, বন্ড, সার্টিফিকেট, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয় বিক্রয় করে ঋণ নিয়ন্ত্রণের কৌশল গ্রহণ করে তখন তাকে আমরা বলবো খোলা বাজার নীতি। এরপর ঋণের বরাদ্দকরণ নীতি কি? কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক তালিকাভুক্ত ব্যাংকগুলোর মাধ্যমে বিশেষ বিশেষ খাতে ঋণ দানের পরিমাণ হ্রাস বৃদ্ধি বাস্তবায়নের নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে। এই পদ্ধতিটি একটি গুণবাচক পদ্ধতি। এখন এই পদ্ধতিটি হলো যে কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় অর্থনীতির সুবিধার্থে বা অর্থনীতির উন্নয়নের জন্য বা একটি দেশের সুষম উন্নয়নের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে কিছু অলাভজনক ক্ষেত্র কিংবা কিছু ধরো যে সকল ক্ষেত্রে ঋণের প্রয়োজন রয়েছে, হ্যাঁ, উদ্যোক্তারা আর্থিক সংকটে ভুগে, এই ধরনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে অর্থনীতির উন্নয়নের উদ্দেশ্যে ওই সকল খাতে ঋণ দেওয়ার জন্য কি তালিকাভুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করে, তাদেরকে অনেক ক্ষেত্রে নির্দেশ দিতে পারে। যেমন ধরো কৃষিক্ষেত্রে অনেক সময় কি কৃষকদের সুবিধার্থে বা কৃষকদের কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য, সামগ্রিক কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় তালিকাভুক্ত ব্যাংকগুলোকে নির্দেশ দিতে পারে যে স্বল্প সুদের হারে তাদেরকে ঋণ দেওয়ার জন্য। কিংবা ধরো বিভিন্ন কুটির শিল্প ক্ষেত্রে, হ্যাঁ, কিংবা ধরো আরও নতুন অজানা কিছু ক্ষেত্র থাকতে পারে যেখানে আসলে উদ্যোক্তাদের আর্থিক সংকট রয়েছে, সেই সকল ক্ষেত্রগুলোতে খুবই স্বল্প সুদে বা নামমাত্র সুদে ঋণ দেওয়ার কি
জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিতে পারে। সেই পদ্ধতির ক্ষেত্রে ঋণ দানের পরিমাণ হ্রাস কিংবা বৃদ্ধির মাধ্যমে যখন ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকে তখন আমরা বলবো ঋণের বরাদ্দকরণ নীতি। ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ কি? বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে কী করে অনেক সময় কি দিয়ে থাকে, ভোক্তাদেরকে ভোক্তা ঋণ দিয়ে থাকে। যে আপনারা চাইলে ধরেন কোনো একটি পণ্য, যেমন ধরো কোনো একটি টিভি, ফ্রিজ কিংবা গাড়ি, প্রাইভেট কার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দামি ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন কিস্তিতে ভোক্তাদেরকে পণ্যটি ক্রয়ে সুবিধা দিয়ে থাকে। সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে, সেই ক্ষেত্রে কিস্তির পরিমাণ বাড়িয়ে কমিয়ে যখন তারা ঋণ হ্রাস বৃদ্ধির কৌশল গ্রহণ করে তখন তাকে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ বলে। তারপর নগদ জমা সংরক্ষণ আবশ্যকতা কি? আমরা উপরের একটা পদ্ধতিতে পড়েছিলাম যে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে কি করতে হয়, তাদেরকে তাদের সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। ওই জমাটা কিছু অর্থ নগদে রাখতে হয়, কিছু অর্থ বিল বন্ড ক্রয়ের মাধ্যমে রাখতে হয়। এখন তালিকাভুক্ত ব্যাংকসমূহকে বাধ্যতামূলকভাবে তাদের সংগৃহীত আমানতের যে অংশ নগদে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয় তাকে নগদ জমা সংরক্ষণ বলা হয়। অনেক ক্ষেত্রে এটাকে সিআরআর বলে। আবার যখন সেটি ট্রেজারি বিল কিনে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয় তাকে বলা হয় বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ, এটা এসএলআর বলা হয়। এই দুটো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক ক্ষেত্রে শুধুমাত্র সিআরআর কি তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, কিংবা তোমাদের জিজ্ঞাসা করতে পারে এসএলআর কি। হ্যাঁ, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট সিআরআর দিয়ে, আর এসএলআর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। হ্যাঁ, এই দুটোই আর পূর্ণরূপ আসতে পারে কিংবা কাকে বলে আসতে পারে, দুটোই জেনে রাখা আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। এরপরে নিকাশ গড় কি, খুবই ইম্পর্ট্যান্ট। ক্লিয়ারিং হাউস। নিকাশ গড় হলো কেন্দ্রীয় ব্যাংকের এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংকসমূহ তাদের পরস্পরের মধ্যকার দেনা পাওনা নিষ্পত্তিকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট ব্যবস্থাপনার শরণাপন্ন হয় এবং তারই তত্ত্বাবধানে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে থাকে। অর্থাৎ দেখা যায় যে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের মধ্যে দেনা পাওনা আর সংক্রান্ত লেনদেনের কারণে যে দেনা পাওনার সংগঠিত হয়ে থাকে, সে দেনা পাওনা নিষ্পত্তি করার জন্য একটা মধ্যস্থকারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ গড়টি কাজ করে থাকে এবং তারই তত্ত্বাবধানে আন্তঃব্যাংকিং দেনা পাওনাটা নিষ্পত্তি করে। এরপর অর্থনীতির খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মুদ্রাস্ফীতি। কেন্দ্রীয় ব্যাংকের অধ্যায়ে আমাদের এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকুচন দুটো কিন্তু বিপরীত অবস্থা। এখন আমরা জানবো যে মুদ্রাস্ফীতি কি। সব কিছু ঠিক থাকলেও দেশের অর্থ সরবরাহ পরিমাণ যখন বেড়ে যায়, হ্যাঁ, তখন তাকে মুদ্রাস্ফীতি বলে। অন্য আরেকটি ভাষায় বলা যায়, অর্থনীতির আরও একটি ভাষায় বলা যায়, যখন অনেক বেশি অর্থ দিয়ে কম পরিমাণ পণ্য ক্রয় করা যায় তখন তাকে বলা হয় মুদ্রাস্ফীতি। আবার যখন একটি দেশে অর্থের সরবরাহের পরিমাণটা কমে যায় সেটিকে বলা হয় মুদ্রার সংকুচন।
BSCH কি? BSCH বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ করে দায়িত্ব পালনে বাংলাদেশ ব্যাংক যে ইলেকট্রনিক নিকাশ সুবিধার প্রবর্তন করেছে তা বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, সংক্ষেপে BSCH নামে পরিচিত। BSCHকে দুটি ভাগে বিভক্ত করা হয়, BSCPS, BEFTN। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি একসাথে বলে ফেলছি যে এগুলোর পূর্ণরূপগুলো জেনে রাখা এবং সংজ্ঞাটাও জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যে BSCPS কি? ব্যাংকসমূহে জমাকৃত চেক বা এ ধরনের দলিলাদি থেকে উদ্ভূত দেনা পাওনা নিষ্পত্তির জন্য BSCH এর যে ব্যবস্থা দায়িত্ব পালন করে থাকে তাকে BSCPS বলে। আর BEFTN কি? ইলেকট্রনিক পদ্ধতিতে সরাসরি এক ব্যাংক শাখা থেকে অন্য ব্যাংক শাখায় অর্থ স্থানান্তর বা পরিশোধের ব্যবস্থাকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে। এটাকে সংক্ষেপে EFT ও বলা হয়। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার শুধু সংক্ষেপে EFT ও বলা হয়। অর্থাৎ সরাসরি ইলেকট্রনিক পদ্ধতিতে এক ব্যাংক থেকে যখন অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর বা পরিশোধের ব্যবস্থা করা হয় তখন তাকে আমরা বলবো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এই ছিল মোটামুটিভাবে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের জ্ঞানমূলক প্রশ্নগুলো, কেন্দ্রীয় ব্যাংক অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্নগুলো, এবং আমি আশা করব তোমরা প্রত্যেকেই এই আমাদের আজকের ক্লাসে মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝেছ। আমরা পরবর্তী ক্লাসে অনুধাবনমূলক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আজকের মতন আমাদের ক্লাস এখানেই শেষ।